চলে আসছে। আমরা প্রায় 250টির মতো সুপারিশ করেছিলাম। তার মানে একটা ব্যাপক সংখ্যক সুপারিশ অন্তর্ভুক্ত হয় নাই, গৃহীত হয় নাই। এখন এটার কোনো ব্যাখ্যা, আমরা কেন এই সুপারিশগুলো করেছিলাম, এই যে 250টার মতো বা এখানে যে 28টা আছে, তার ব্যাখ্যা যেমন আমাদের এই সদ্য সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তার চেয়ারম্যান সাহেব দিয়েছেন, বা যদি আমি বলি সুজনের প্রধান নির্বাহী উনি দিয়েছেন। আমি নতুন করে এগুলোর ব্যাখ্যা দেব না, শুধু একটা জিনিস আমি একটু বলার চেষ্টা করি। প্রথম যে সুপারিশটা 2023 সালে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিবন্ধন দেওয়া, রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা। আমরা যখন তদন্ত কমিশনের কার্যক্রম করি তখন এই সংক্রান্ত নথি সব দেখলাম আমরা, এবং সেখানে দেখলাম যে কয়েকটা পলিটিক্যাল পার্টিকে যারা আমাদের যে রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত সেগুলো পূরণ করে নাই, তারপরেও তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে, অর্থাৎ আইনের ব্যত্যয় ঘটেছে। তো এরকম অনেক কিছু ঘটেছে। আমি সবকিছু বলতে পারবো না, কারণ আমাদের প্রতিবেদন এখন পর্যন্ত সাবমিট হয় নাই, কাজে এই মুহূর্তে বলা সম্ভব না। আর কয়েকটা জিনিস, আমি একটা জিনিস সেটা চলে আসছে নাপটের ব্যাপারটা, কিন্তু আমি শুধু একটা ভ্যালু অ্যাড করবো, যেটা একটুখানি দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে নাবরটা এখন যেভাবে হয়েছে এটা ইউনিভার্সাল করা হয় নাই, বাট আমাদের সবারই সাথে ইউনিভার্সাল করা, এবং এটা কেন দরকার ছিল। ধরেন যে আমি একটা আসনের ভোটার, এখানে 5 জন প্রার্থী আছে, আমার 5 জনকে একজনের পছন্দ না হতে পারে, তখন আমি কাকে ভোট দেবো? সো এটা আমার রাইট, ভোটটা দেওয়া আমার রাইট। সো আমি 5 জনকেই রিফিউজ করলাম, আমাকে ভোট দিতে হবে। সো এই জিনিসটা না করাটা, মানে আমি খুব খুব মানে এটাকে খুব ভালোভাবে দেখছি না এই জিনিসটাকে। আর একটা উদাহরণ আপনাদেরকে দিই, এই যে 1% যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য যে 1% বিধান, এটা আমি তদন্ত কমিশনের কার্যক্রম করতে গিয়ে দেখলাম কোন একটা আসন, আমি আসনের নাম বলবো না, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়েছিল 2014 সালে। মানে প্রথমে 5 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন, তারপরে বাছাই করার সময় একজনকে রেখে বাকি 4 জনের, এই যারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন তাদেরটা বাতিল করা হয়, এবং বলা হয়েছিল যে আপনারা যে স্বাক্ষর নিয়েছেন স্বাক্ষরগুলো সঠিক না, এটা ফেক ভোটারের স্বাক্ষর নিয়েছেন। এবং ওনারা তখন চ্যালেঞ্জ করেছিলেন, চ্যালেঞ্জ করার পরে তাদেরকে বলা হয় যে চ্যালেঞ্জ করে লাভ নাই, আপনারা অন্য জায়গায় চ্যালেঞ্জ করে লাভ হবে না, এখান থেকে সরে যান। তো এইভাবে এই ইলেকশনটাকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করা হয়েছিল 2014 সালে। আমি শুধু একটা আসনের কথা বললাম, উদাহরণ বললাম। এখন এই যে সুপারিশমালা, আমি তো এটা নিয়ে বলবো, যদি বেশিরভাগই বলা হয়ে গেছে, আমার কাছে খুব নতুন তথ্য নাই। তারপর একটুখানি বলবো না, আমরা বোধহয় একটুখানি ভুল করে ফেলেছি, এটা আমাদের যে সাংবাদিক সাইম সাহেব সেটা বলেছে। এই যে আরপিওটা যখন খসড়া করা হলো এই নতুন কমিশনের আন্ডারে, এই ডায়ালগটা তখন করা দরকার ছিল। এটা একটা মারাত্মক মিস্টেক আমাদের, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর দ্বিতীয়ত যে সমস্যাটা আমি খেয়াল করেছি সেটা হলো, আমি কয়েকটা টেলিভিশনে ওই সময় বলেছিলাম যে সরকার, ইলেকশন কমিশন এবং সংস্কার কমিশন বা ঐক্যমত কমিশন যেটা বললেন, তাদের মধ্যে এক ধরনের সমন্বয়ের অভাব ছিল। যেমন ধরেন যে আমাদের যে সীমা নির্ধারণ সংক্রান্ত আইন, এটা প্রথমত ইলেকশন কমিশন সরকারের কাছে পাঠালো, সরকার এটার অনুমোদন দিয়ে দিল সামান্য একটা পরিবর্তন করে, অথচ আমরা সংস্কার কমিশন থেকে এই যে সীমানা সংক্রান্ত আইন, এটা একটা নতুন আইন তৈরি করে দিয়েছি, খুব বিস্তারিত, এবং এটার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড ধরে ধরে আমরা কাজটা করার চেষ্টা করেছি, বাট তার কোনো কিছুই এই রিভিশনে আসে নাই। তখন আমার কাছে মনে হলো যে সরকার কেন এই জিনিসটা, ছোট্ট একটা ক্ল্যারিক্যাল জিনিস সংশোধন করে আইনটাকে গেজেট আকারে প্রকাশ করলো। আমি তখন চেয়ারম্যান সাহেবের সাথে কথা বললাম যে আপনি তো ঐক্যমত কমিশন মেম্বার, ইউ শুড টক উইথ দ্য গভর্নমেন্ট, এই কাজগুলো কেন হচ্ছে। এবং আমার কাছে পরিষ্কার মনে হলো যে একটা সমন্বয়ের ঘাটতি আছে সরকারের সঙ্গে, নির্বাচন কমিশনের সঙ্গে এবং ঐক্যমত কমিশনের সঙ্গে।